নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। বেশি বেশি করে শেয়ার করে লোকের কাছে পৌঁছে দিন। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। উড়ে এসে জুড়ে বসা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ভোটের মাধ্যমে বিএনপির জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় বসেছেন। বাংলাদেশে বারবার দেখা গিয়েছে যে ক্ষমতার পালা পরিবর্তন হলেই কিছু লোক ভারতে অবৈধভাবে আশ্রয় নেয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে সরে যাওয়ার পর জুলাই সন্ত্রাসীরা আর বাংলাদেশের ভিতর নিজেদেরকে নিরাপদ বোধ করছেন না। তারা সব মব কালচারের নামে মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে, পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিরাপদ বোধ করবে না, এটাই স্বাভাবিক। মব কালচার ও চাঁদাবাজির মাধ্যমে তারা প্রচুর অর্থ সম্পদ লুটপাট করেছে। বিশেষত হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জীবন বাঁচিয়ে দেবার নামে সর্বস্ব লুট করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হিন্দুরা ঘরে টাকা পয়সা সোনাদানা রাখতে পারেনি, জমি জমা বিক্রি করতে পারেন না এবং ঘরে বিবাহযোগ্য সুন্দরী মেয়ে রাখতে পারেন না। ঘরে সুন্দরী মেয়ে থাকলে দ্বিগুণ পরিমাণে জিজিয়া কর দিতে হতো জুলাই সন্ত্রাসীদের। এই চাঁদাবাজি ও লুটপাটের ভাগের একটা অংশ বিদেশে অবস্থানরত পিনাকি ইলিয়াসদের কাছে যেত। তার পরিবর্তে পিনাকি ইলিয়াসরা জুলাই জঙ্গিদের তাত্ত্বিক সাপোর্ট দিত। কেমন সাপোর্ট দিত? একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। শেখ মুজিবের 8 বছর বয়সী ছোট ছেলে শেখ রাসেলকে চৌকির নিচ থেকে টেনে বের করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে শেখ ডালিমরা। এটাকে সাপোর্ট দেওয়ার জন্য পিনাকি রুশ বিপ্লব ও ফরাসি বিপ্লবের জার ও সরুসলুইয়ের ছোট ছোট বাচ্চাদের মারার উদাহরণ টেনেছে। এটাকে জুলাই সন্ত্রাসীদের তাত্ত্বিক সাপোর্ট ছাড়া আর কি বলা যেতে পারে? এখন তারা লুকিয়ে পড়েছে এবং বিদেশে পালানোর পায়তারা করছে। বহু আওয়ামী লীগের কর্মী সমর্থক ভারতে আশ্রয় নিয়ে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কুমিল্লা 4 আসনের আওয়ামী লীগের এমপি মোহাম্মদ বাহারউদ্দিন বাহার কন্যা সমেত কলকাতায় পালিয়ে এসেছিল। বেশ কিছু লেখালেখি হওয়ায় ও আওয়াজ ওঠায় কলকাতা ছেড়ে দিল্লি চলে যায়। সেখান থেকে এখন নাকি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছে। এই এমপি বাহারের কারসাজিতে কুমিল্লা নানোয়ার দিঘির পাড়ে দুর্গা প্রতিমার পায়ের নিচে কোরআন শরীফ রাখা হয়। এই নিয়ে সারা বাংলাদেশব্যাপী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় এবং শত শত হিন্দুকে খুন করা হয়। এবার আসুন আরেক বদমাইশ ও ব্যাং লুটেরা পিনাকি ভট্টাচার্য বিপদে পড়ে ভারতের শিলিগুড়িতে আশ্রয় নেয়। শিলিগুড়িতে এক বিখ্যাত বামপন্থী নেতা তার নিকটাত্মীয়। তার ব্যবস্থাপনায় শেষে ভারত থেকে জালি পাসপোর্ট সংগ্রহ করে ফ্রান্সে পালিয়ে যায়। দুটি বড় বড় লোকের উদাহরণ দিলাম। এরকম হাজার হাজার লোক বাংলাদেশে অপরাধ করে এসে ভারতে আশ্রয় নিয়ে থাকে। এই জন্যই পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুপ্রবেশকারী ইস্যুটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে 2 কোটির মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আছে। এরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক হলো এই অনুপ্রবেশকারী মুসলিমরা। এই মাহিদি হাসান কী কাজ করেছে? জুলাই সন্ত্রাসীরা 24 আগস্ট মাসে বিপ্লবের নামে সিলেটের হবিগঞ্জের অন্তর্গত বানিয়াচং থানা আক্রমণ করে জ্বালিয়ে দেয়। উপস্থিত পুলিশ কর্মচারী ও অফিসারদের মধ্যে একমাত্র হিন্দু পুলিশ অফিসার ছিল সন্তোষ কুমার। থানার মধ্যেই তার সহকর্মীদের সামনেই প্রথমে তাকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং গাছে ঝুলিয়ে দেওয়া হয়। পরে মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হয়।
কোনো মুসলিম সহকর্মী তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। কোনো মুসলিম পুলিশ কর্মীকে মারা হয়নি, হিন্দু বলেই তাকে মারা হয়েছে, এটা প্রমাণিত সত্য। পুলিশ এএসআই সন্তোষের অপরাধ কী ছিল? এএসআই সন্তোষ মাদক পাচারকারীদের ধরত এবং কোর্টে চালান করত। এএসআই সন্তোষের কাজকর্মে মাদক পাচারকারীরা তার উপর ক্ষিপ্ত ছিল। স্থানীয় মাদক কারবারিদের অভিমত ছিল, হিন্দু হয়ে এত বড় সাহস যে মুসলিম মাদক চোরাকারবারিদের ধরবে, এটা হিন্দু পুলিশ অফিসার। মুসলিমরা এটা কখনো মেনে নিতে পারে? তাহলে কোরআনের বাণী তো বিফলে যায়। কোরআনের বাণী সাকার করতে মাদক চোরাকারবারিরা জুলাই সন্ত্রাসীদের সঙ্গে মাঠে নেমে পড়ে। বাংলাদেশে যা হয় সেভাবেই জুলাই সন্ত্রাসীরা স্থানীয় তৌহিদি জনতাকে খেপিয়ে দিয়ে এসআই সন্তোষের উপর হিন্দু হিসেবে প্রাণঘাতী হামলা চালিয়ে খুন করে। মেহেদী হাসান এখানেই থেমে থাকেননি। বিভিন্ন জনসভায় এই নিয়ে তিনি গর্ব করে বক্তব্য রাখতেন। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত উদ্যোগে 6 ঘন্টার মধ্যেই জামিন দিয়ে ছাড়িয়ে আনেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পতনের পর বা পতনের গন্ধ পেয়েই তিনি ভারতে চলে আসেন। এখন তিনি দিল্লিতে অবস্থান করছেন। দিল্লির কর্নপ্লেসে পাহাড়গঞ্জ এলাকায় একটি বিখ্যাত হোটেলে অবস্থান করছেন। তিনি লুকিয়ে ভারতে আসেননি, রীতিমতো পাসপোর্ট ভিসা নিয়েই ভারতে এসেছেন। বিষয়টি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং বিশিষ্ট ইউটিউবার আসাদ নূর ও রাশেদ হায়দার সাহেবরা নিশ্চিত করেছেন। দেখুন তার ছবি। আসসালামু আলাইকুম। যারা দিল্লির তাবেদারি করে, দিল্লির গ্রিন সিগন্যাল দিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে, তাদেরকে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে হবে। নিহত পুলিশ অফিসার সন্তোষ কুমারের ছবি দেখুন। এখন প্রশ্ন হলো, সে কীভাবে ভারতের ভিসা পেল? ভারতের নিরাপত্তা এজেন্সিগুলো কি করছিল? এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশে প্রশ্ন উঠেছে, ভারতে কি তাহলে জুলাই সন্ত্রাসীদের দিয়ে এই অপকর্মগুলো করিয়েছিল? ভারতের সহায়তায় পিনাকি ভট্টাচার্যরা পাসপোর্ট ভিসা পায়। কোনো মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে, পিনাকি ভট্টাচার্যরা ভারতের গুপ্তচর সংস্থা রয়ের এজেন্ট। যেখানে নাস্তিক বাংলাদেশি ব্লগার মিস্টার মুফতি মাসুদের মতো লোকেরা অবৈধভাবে ভারতে ঢুকে জেল খাটছে, সেখানে মেহেদী হাসানের মতো জুলাই সন্ত্রাসীরা ভারতের ভিসা পায় কী করে? মেহেদী হাসান ভারতীয় পাসপোর্ট নিয়ে অবাধে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় নিরাপত্তা এজেন্সিগুলোকে নিয়ে প্রশ্ন তো উঠবেই। সে পশ্চিমের কোনো দেশে, স্পেন বা ফিনল্যান্ডে পালিয়ে যাবার তালে আছে। দিল্লির আন্তর্জাতিক ভিসা সেন্টারগুলোতে গিয়ে সে সেই চেষ্টাই করছিল। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছিল। তার সঙ্গে ছিল তার চুক্তিভিত্তিক বউ কেমন আমরা ভারতীয়রা তা অবশ্য জানি না। এই ধরনের সন্ত্রাসীরা ভারতের আশ্রয় নিলে ভারতের বিপদ ছিল। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী দ্বারা যদি মেহেদী হাসান খুন হয়ে যেত, তবে এই ধোঁয়া তুলে বাংলাদেশের বসবাসরত হিন্দুদের উপর চরম অত্যাচার নামিয়ে নিয়ে আসতো বাংলাদেশি মুসলিমরা। আরেক জুলাই সন্ত্রাসী শাওয়াহাদি ঢাকার রাজপথে খুন হয়ে যায়। অভিযোগের তীর জামাতের দিকে। লুটপাটের ভাগাভাগি নিয়ে জামাতের সঙ্গে গণ্ডগোলের দরুন শাওয়াহাদি খুন হয়, কিন্তু দোষ দেওয়া হয় ভারতের উপর। মোহাম্মদ ইউনূসের অনেক সহযোগীরা ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কেউ আবার পালাবার ধান্দা করছেন। পালানোর সবচেয়ে সহজ রাস্তা হলো লুকিয়ে ভারতে ঢুকে পড়া। ভারতে কোটি কোটি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তো রয়েই গেছে, সুতরাং আশ্রয়ের কোনো অসুবিধা হবে না। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশে রেখে এখন পালিয়ে যাবার ছক করছেন। তার আর 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হলো না। এই দুঃখ তার চিরকাল মনে থাকবে।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব ভারত বিরোধীরা একত্রিত হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধিতার মাত্রা এক বিন্দুও কমেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিদায়ী ভাষণেও ভারত বিরোধিতা করে গেছেন। ভারত সরকারকে জুলাই সন্ত্রাসীদের নিয়ে সাবধান থাকার প্রয়োজন আছে। ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকা উচিত, কারণ এই জুলাই সন্ত্রাসীরা এখন পালানোর সবচেয়ে সহজ রাস্তা ভারতে ঢুকে পড়া। জনাব তারেক রহমান সাহেব যতই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিক না কেন, হিন্দুদের নিরাপত্তা নিয়ে তারেক সাহেবের দৃষ্টিভঙ্গি কী দাঁড়ায় তা এখন দেখার প্রয়োজন আছে। মনে রাখতে হবে, বেগম জিয়ার আমলেই উত্তর পূর্ব ভারতের সব জঙ্গিরা বাংলাদেশে আশ্রয় পেয়েছিল এবং এক জাহাজ ভর্তি অস্ত্র চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছিল। বিএনপির ভিতরেও ভারত বিরোধী এলিমেন্ট প্রচুর পরিমাণে আছে। ভারতকে সন্তর্পণে এগোতে হবে। একটা ভালো দিক দেখা যাচ্ছে, বিএনপির কোনো প্রভাবশালী এমপি জুলাই সন্ত্রাসীরা যে 3 সহস্রাধিক পুলিশ কর্মীদেরকে হত্যা করেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু করার দাবি জানিয়েছেন। এদের ভিতর আছে বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান ও গোলাম মৌলা রনি। এটা একটা ইতিবাচক দিক বলতে পারেন। জনাব তারেক রহমানের শপথ গ্রহণের অব্যবহিত পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হয়েছেন এবং আদালত থেকে জামিন নিতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সব ভারত বিরোধীরা একত্রিত হয়েছিল এবং লুটপাট করে কেটে পড়ার তালে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কম যাননি, তিনিও 50,000 কোটি টাকা ঝেড়ে দিয়েছেন এবং 7,500 কোটি টাকার ইনকাম ট্যাক্স মকুব করিয়ে নিয়েছেন। এরা শুধু লুটপাট করার জন্যই বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। তবে সুখের ব্যাপার এই যে, দিল্লির ইমিগ্রেশন পুলিশ মেহেদী হাসানকে গ্রেপ্তার করে তার ভারতীয় ভিসা বাতিল করে দিয়ে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের পুলিশ নাকি গাড়িতে তোলার সময় এমন পিটিয়েছে যে ওর ভাষায় কুকুরের মতো পিটিয়েছে। এখন জুলাই সন্ত্রাসীরা যে দেশেই পালাতে যাবে এই ধরনের ঘটনার সম্মুখীন হবে। এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নেই, এদের বাঁচায় কে? তবে এদের হাতে প্রচুর পরিমাণে লুটপাটের অর্থ আছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।